This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল এন্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী লিমা। শুরু করবো আজকের ফুল এন্ড ফাইনাল। যে খবরটা দিয়ে তা দিলীপ ঘোষের জন্য ভালো নয়, তৃণমূল কংগ্রেসের জন্য অবশ্যই রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার, আর বিজেপির জন্য ভীষণ অস্বস্তির। দিলীপ ঘোষকে ঘিরে এবার রীতিমতো বিক্ষোভ। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎ, আর সেই সাক্ষাতের পর দলের ভিতরেই দলের কর্মীদের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। দিলীপকে ঘিরে কোলাঘাটে বিজেপি কর্মীদের বিক্ষোভ। ভেস্তে গেল দিলীপ ঘোষের জন্য আয়োজিত চা চক্র। দিলীপ ঘোষকে ঘিরে কোলাঘাটে বিজেপি কর্মীদেরই বিক্ষোভ, যে বিক্ষোভের জেরে দিলীপ ঘোষের জন্য আয়োজিত চা চক্র ভেস্তে গেল। আর যদি কেউ কে করে দিলীপ তো যাবে খাবে। আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, কিভাবে ঘটনার সূত্রপাত, কখন ছিল এই চা চক্র? দেখো এবার মূলত যেটা জানা যাচ্ছে, দীঘাতে তিনি আমন্ত্রিত ছিলেন, অর্থাৎ দিলীপ ঘোষ রাজ্য সরকারের যে আমন্ত্রণে দীঘাতে গেছিলেন, তিনি সেখানে জগন্নাথ দর্শন করেন। তারপরে যখন ফিরছিলেন, দলের নির্ধারিত কর্মসূচি বা দিলীপ ঘোষের যে সহস্তিত্ব ভূমিকায় কোলাঘাট ব্লকের বিজেপির যেসব কর্মীরা রয়েছেন, অন্তত পুরনো বিজেপি কর্মীরা সহ বেশ কিছু বিজেপি কর্মীদেরকে নিয়ে কোলাঘাটের বর্দাবার এলাকাতে তিনি একটি চা চক্রের আয়োজন করা হয়েছিল। সেই চা চক্রে যখনই অংশগ্রহণ করেন তিনি এবং তার স্ত্রী সহ কিছু নেতৃত্ব যখন প্রবেশ করেন, বেশ কিছু বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু এসে তাদের ক্ষোভ প্রকাশ করেন। কারণ গতকাল তিনি দিলীপ ঘোষ স্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জগন্নাথ ধামে একসঙ্গে দেখা গেছিল, সেই ছবিটা কিন্তু তাদের কাছে অস্বস্তি, তাদের কাছে খুব বেদনাদায়ক বলে তারা ব্যক্ত করেন। এবং তাদের স্পষ্ট কথা যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন, রাজনৈতিক লড়াই করছেন, খুনোখুনি হচ্ছে, তাদের কর্মী সমর্থকদের প্রাণ যাচ্ছেন। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে কি করে এক টেবিলে দিলীপ ঘোষ বসলেন, যেখানে দিলীপ ঘোষ আমার সঙ্গে কনিষ্ক এই গোলমাল যার জেরে ভেস্তে গেল দিলীপ ঘোষের জন্য আয়োজন করা চা চক্র, সেই গোলমালের খবরে আরেকবার সেই গোলমাল কিভাবে তৈরি হলো একবার শুনুন। আর যদি কেউ কে করে দিলীপ তো যাবে খাবে। আমাদের মতো কর্মীরাও আছে, 2014 থেকে আছে। জেলা সভাপতিবিহীন প্রোগ্রাম, মন্ডল সভাপতিবিহীন প্রোগ্রাম কেন হবে? জানিয়ে না জেলা সভাপতি কেউ জানে না, বহির্ভূত কাজ করেছে, পার্টির লোকও ব্যবহার করেছে। আপনারা শুনলেন এলাকার বিজেপি কর্মীরা যারা গো ব্যাক স্লোগান দিয়েছেন দিলীপ ঘোষকে ঘিরে ধরে, যার জেরে ভেস্তে গিয়েছে দিলীপ ঘোষের চা চক্র, তাদের বক্তব্য, বিজেপি কর্মীদের বক্তব্য। কোলাঘাটে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান, গতকাল জগন্নাথ ধামে যাওয়া এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের পর, বৈঠকের পর। এবার শুনে নেব দিলীপ ঘোষ, তিনি এই গো ব্যাক স্লোগান এবং তার চা চক্র ভেস্তে যাওয়া দলেরই কর্মীদের একাংশের ক্ষোভে কি বলছেন তিনি। কিছু লোক আছে যারা বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। তারা কিন্তু বিজেপি ছাড়েনি, তারাই বিজেপিকে জেতাবে। সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে, তারা কি অরিজিনাল বিজেপি করে। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। তাহলে কি মনে করছেন যারা বিক্ষোভ দেখালো আজকে তারা হঠাৎ বিজেপি? বেশিরভাগই কতদিন বিজেপি করে জিজ্ঞেস করুন না।
দিলীপ ঘোষের ব্যাখ্যা যে তৃণমূল কংগ্রেসের থেকে আসা কর্মীরা এবং যারা সদ্য দলে এসছেন তারাই আসলে তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন এবং তারাই এই সমস্ত তৈরি করছেন দলের ভিতরে সংকট তৈরি করবার জন্য। আসল বিজেপি কর্মীরা বাড়িতে নাকি বসে আছেন, কিন্তু দিলীপের অস্বস্তি এতেই কাটছে না। তার কারণ বিজেপির একাংশ যখন দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন, তখন তৃণমূল কংগ্রেসে আবার দিলীপ ঘোষকে স্বাগত জানিয়ে উঠল দিলীপের সামনেই স্বাগতম দিলীপ ঘোষ স্লোগান। আর সেই স্লোগানটা উঠলো কিন্তু দীঘাতে, একই সঙ্গে উঠলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ স্লোগান। গতকালই মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে দীঘায় জগন্নাথ মন্দির দর্শনে যান সস্ত্রীক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। दिलीप घोष के स्वागतम 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 तृणमूल कांग्रेस से दिलीप घोष के स्वागतम 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 दिलीप घोष स्वागतम 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 दिलीप घोष के स्वागतम 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 ममता बनर्जी जिंदाबाद 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 ममता बनर्जी जिंदाबाद दिलीप घोष के स्वागतम दिलीप घोष दिलीप घोष के स्वागतम 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 दिलीप घोष स्वागतम 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 दिलीप घोष के स्वागतम 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 ममता बनर्जी जिंदाबाद 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 ममता बनर्जी जिंदाबाद दिलीप घोष के स्वागतम 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 तृणमूल कांग्रेस से दिलीप घोष के स्वागतम 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 दिलीप घोष स्वागतम 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 दिलीप घोष के स्वागतम। আর এই গোটা ছবিগুলো তৈরি হচ্ছে যে কারণে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীঘায় জগন্নাথ ধামে দিলীপ ঘোষের সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, যে সাক্ষাৎকে কেন্দ্র করেই প্রথম রাজ্য বিজেপির অন্দরে শুরু হয় তোলপাড় এবং তারপরে আজকে একদিকে দিলীপ ঘোষকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের গো ব্যাক স্লোগান আর অন্যদিকে তৃণমূল কর্মীদের স্বাগতম স্লোগান। দিলীপ ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতে বিজেপিতে তোলপাড় শুরু হয়েছে। দল অনুমোদন করে না বলে সাফ জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব। অনেকের আমন্ত্রণ ছিল। ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে। দিলীপ ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে অবশ্য মন্তব্য করতে না চাইলেও কিন্তু কটাক্ষ করতে ছাড়ছেন না শুভেন্দু অধিকারী। সরাসরি মন্তব্য করছেন কিন্তু কটাক্ষ করছেন, বলছেন কারো ব্যক্তিগত বিষয়ে চলার ধরন, প্রেম প্রীতি ভালোবাসা সম্পর্কে আমি কিছু বলবো। তিনি কি করবেন কি করবেন না, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আমি আর কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। যেদিন থেকে দলে অপসংস্কৃতি ঢুকেছে, পার্টি পিছোচ্ছে। যারা বিজেপিতে এসে করে খাচ্ছে তাদেরই বেশি পেট ব্যথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের নিচের থেকে নেতা, আঁচলেই থেকে নিচের থেকে নেতা হয়েছেন অনেকে, আর তারাই আজ বড় বড় কথা বলছেন। যারা অন্য দল থেকে এসেছে তারা বিজেপি বুঝবেন না, আমায় হিন্দু শেখাবেন না, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে।
যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে না পক্ষে না বিপক্ষে, যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা বিজেপিতে এসে করে খাচ্ছে, তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে। যাদেরকে আমি নিয়ে এসে নেতা করেছি তারা খুব চিন্তিত ভবিষ্যৎ নিয়ে। আর দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কি না, কোথায় যাবে, অনেকে দুশ্চিন্তাগ্রস্ত, অনেকে আনন্দিত। দুশ্চিন্তা করার দরকার নেই, আনন্দিত হওয়ার দরকার নেই। দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে, কিন্তু পার্টি ছাড়বে না, বিজেপি ছাড়বে না, এটা পরিষ্কার বলে দিচ্ছি। কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে, সুবিধা হবে, সেটা হওয়ার চান্স নেই। কারণ আমাদের কাছে মিশন, পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে লড়াই চলবে। কেউ বলছে 57 জন শহীদ হয়েছে, তারা ভাবছেন যে 21 সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে, তা হয়নি। 257 জন শহীদ হয়েছে, রাজনৈতিক শহীদ। সেই শহীদ ভুলিনি, কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন। তার ফলে 77 সিট জিতেছিলাম, আজকে 1 ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে, এমপি চলে যাচ্ছে, পঞ্চায়েত জেলা পরিষদ সমিতি চলে যাচ্ছে। যারা 21 সালে এসছে, 20 সালে বিজেপিতে এসছে না, তারা বিজেপি বুঝতে পারবে না। কেউ কেউ আরএসএস দেখাচ্ছে, কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে। দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না। আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। বাকিদের গায়ে কী রক্ত আছে আমি জানি না, কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা। কে বড় বড় কথা কারা বলছে? যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে। আমি রাজনৈতিক ভাষ্যকার নির্মলা মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন নির্মলাবাবু। নির্মলাবাবু, দিলীপ ঘোষের গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তারপরে এখনো পর্যন্ত রাজনৈতিক ভাষ্যের গতি প্রকৃতি যেভাবে এগিয়েছে, আমি আপনার মন্তব্য, আপনার মতামত চাই। দেখুন অনির্বাণবাবু, আপনাকে বলি যে দিলীপবাবু ওখানে গেছেন, উনি খুব ভালো করে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মন্দির, আমি নাম দিয়েছি ওটা জগন্নাথ পার্ক কিংবা মমতা পার্ক, ওটা ঠিক মন্দির তো নয়, কারণ দীঘার কোনো স্থান মাহাত্ম্য নেই, পুরীর যেমন আছে, বেনারসের আছে। দিলীপবাবু খুব ভালো মতো জানেন, উনি বহুদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক এখনো আছেন, ছিলেন এবং থাকবেনও। তাই জন্য উনি যেটা করেছেন খুব ভাবনা চিন্তা করে করেছেন। উনি যেটা, যদি আপনি রাজনৈতিকভাবে দেখেন তাহলে বলবো উনি এক ঢিলে দু পাখি মেরেছেন। সেটা হচ্ছে বিজেপির মধ্যে একটা সেকশন আছে যেটা আমরা দেখেছি সাধারণত যারা দিলীপ ঘোষ বিরোধী, আবার একটা সেকশন আছে যারা দিলীপ ঘোষের ফেভার। পাশাপাশি দিলীপ ঘোষ বহুদিন স্বয়ংসেবক থাকার ফলে দিলীপ ঘোষ হিন্দু ভাবধারা, হিন্দু সংস্কৃতি, সবাইকে নিয়ে চলা, এই ব্যাপারটা ঘোষের সামনেও আছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মুর্শিদাবাদ মোথাবাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে ধরনের অত্যাচার করেছে, পুলিশ এবং একটি পার্টিকুলার সম্প্রদায়ের হেল্প করে, সেটা সম্বন্ধে দিলীপ ঘোষ ওয়াকিবহাল নয়, এটা ভাবার কোনো কারণ নেই। সুতরাং ঘোষ একটা জিনিস খুব পরিষ্কার করে বলে দিচ্ছেন, সেটা হচ্ছে যে আমি 32 বছর সঙ্গের কাজ করছি, 10 বছর বিজেপির সঙ্গে রয়েছে। 2014 এসেছেন আন্দামান থেকে, 2015 থেকে উনি এখানে সভাপতি হয়েছে, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হয়েছে। এই পোস্টটা এখন যারা আছেন তারা এখনো অব্দি কেউ পাননি, এই ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট। সুতরাং দিলীপ ঘোষ পেয়েছেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, উনি নিশ্চয়ই যখন ওখানে গেছেন কোনো একটা জায়গা থেকে তার কোনো অনুমোদন আছে। কৌস্তব বাগচি, আপনি যাদের কথা বলছিলেন নির্মলবাবু, বিজেপির ভিতরে যারা দিলীপ ঘোষ বিরোধী বলে পরিচিত, আমি জানি না কৌস্তব বাগচি সাধারণভাবে নিজেকে দিলীপ ঘোষ বিরোধী বলে পরিচয় দেবেন কিনা, কিন্তু দিলীপ ঘোষের এই জগন্নাথ ধামে যাওয়া নিয়ে কৌস্তব তার আপত্তি একেবারে সরাসরি সমাজ মাধ্যমেই জানিয়েছেন। কৌস্তব, দেখুন, আমি কোনো একদম দিলীপ ঘোষ বিরোধী এসব ব্যাপার নয়। আমাদের দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি এবং আমি তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তার যেভাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়, যেভাবে মানে একদম স্পষ্টভাবে যেভাবে আক্রমণ করেন, আমি সেই ধাঁচটা আমি অনেকটা পছন্দ করি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের খুব কদিন আগে ভাল লেগেছিল যখন একসাথে কলেজ স্ট্রিটে, আমি কেন বিজেপির প্রত্যেক কটা কার্যকর্তা আনন্দে বুক ফুলে উঠেছিল, গর্বে বুক ভরে উঠেছিল সবারই, যখন এই একসাথে রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সবাই মিলে একসাথে একটা মঞ্চ ছিল। কারণ এত ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয় যে বিজেপির মধ্যে বোধহয় প্রচুর বিভাজন আছে, বিভেদ আছে, এরকম তো বিষয়টা নয়। কদিন আগে আপনারা দেখেছেন বিধানসভায় শুভেন্দু বাবু দিলীপ ঘোষের জন্মদিন পালন করা হয়েছে, সেখানে দিলীপ ঘোষ গেছেন কথাবার্তা বলতে, এগুলো নেই বিষয়গুলো। কিন্তু হ্যাঁ, এটা খুব সত্যি কথা, দিলীপ বাবুর গতকালকে ওখানে যাওয়াটা আমাদের সবার একটা বড় অভিমানের কারণ।
এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দিলীপ বাবু আমাদের অত্যন্ত বড় একজন নেতা, শ্রদ্ধার নেতা। সেই অভিমানের বহিঃপ্রকাশ যেভাবে ঘটছে, আপনার দলের নেতাকর্মীরাই কোথাও কোথাও দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান তুলছেন, দিলীপ ঘোষের কি এটা বিজেপি থেকে প্রাপ্য বলে মনে হয়? আমি সেটা হচ্ছে, ধরুন যেখানে কর্মীরা মার খাচ্ছে, যেখানে কদিন আগে হিন্দুদের উপরে এইভাবে আক্রমণ করেছে এই সরকার, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের কারণে আমাদের বহু কর্মী সমর্থকরা ঘর ছাড়া হচ্ছে, বাড়ি ছাড়া হচ্ছে, গ্রামে গঞ্জে তারা মারাত্মক কষ্টের মধ্যে আছে, সেখানে যদি আমাদের কোনো এক নেতা রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে বসে হাসতে হাসতে ছবি তোলে, যেখানে সর্বৈবভাবে আমরা এই সকল জগন্নাথে এই যে কালচারাল সেন্টার যেটা হয়েছে, এটাকে আমরা ইন ইটস ট্রু লেটার এন্ড স্পিরিট বিরোধিতা করছি। তো সেই ক্ষেত্রে আমাদের দলের যদি কোনো একজন নেতা, মানে উচ্চ নেতা, সর্বোচ্চ নেতা, এমন নয় যে কোনো পাড়ার ব্লকের প্রেসিডেন্ট বা কেউ কোনো মন্ডলের প্রেসিডেন্ট, এমন ব্যাপার না। আমি বলছি একদম দলের একদম সর্বোচ্চ নেতা দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, তিনি প্রাক্তন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, তার মতন একটা স্ট্যাচারের নেতা তিনি যদি পাশে বসে থাকেন, তাহলে তো সাধারণ কর্মী সমর্থকদের কেন, সাধারণ মানুষ। আপনি সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন কৌস্তব, আপনি সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন সেটা তো শুধু অভিমানের কথা নয়, আপনি খুব ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন, বোঝা যাচ্ছে আতিথেয়তা ভালোই হয়েছে, এটা তো সরাসরি ব্যক্তি আক্রমণ। না, আমি তো কাউরি না, আমি যেটা বলেছি সেটা স্পষ্ট তো বলছি তো। আমি যেটা বলেছি, আজকে সকালে দিলীপ বাবুর যে বক্তব্য শুনলাম, সেই বক্তব্যটা কোথাও আমাদের এরকম ভাবে দলকে যেভাবে দিলীপ বাবু আক্রমণ করেছে না, আমাদের খারাপ লাগা। দিলীপ বাবুর উপরে রাগ করা বা দিলীপ বাবুর বিরুদ্ধাচরণ করার ক্ষমতা আমাদের কারণ নেই, তিনি আমাদের খুব শ্রদ্ধার নেতা। আমার সঙ্গে থাকুন, শুভম দাস আমার সঙ্গে রয়েছেন, আইনজীবী এবং তৃণমূল সমর্থক। শুভম, আমি শুভমের কাছে যাবো। কৌস্তব সঙ্গে থাকুন প্লিজ। শুভম, আমি তৃণমূল কংগ্রেসের এত আনন্দের কারণটা বুঝতে পারলাম না। মানে ধরুন দিলীপ ঘোষ জগন্নাথ ধামে গিয়ে আপনাদের কি সত্যি সত্যি মনে হয় দিলীপ ঘোষ বিজেপিকে বেকায়দায় ফেলেছেন? দেখুন, দিলীপ ঘোষ আজ এই মুহূর্ত পর্যন্ত বিজেপি নেতা। এবার একবার ভাবুন, আপনি একটু মনে করার চেষ্টা করুন। শুভম, একটু পিছন দিকে তাকান, একটু মনে করার চেষ্টা করুন। একবার মাত্র রাজ্যপালের মধ্যস্থতা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধী রাজনৈতিক নেত্রীর জীবনে কখনো সিপিএম বা সরকারি সিপিএম এর সঙ্গে, মানে সরকারে থাকা সিপিএম এর সঙ্গে আলোচনায় বসেছেন? সৌজন্য সাক্ষাৎও কি কখনো গিয়েছেন কেউ ডেকে পাঠালে? দিলীপ ঘোষ গিয়ে আসলে তৃণমূলকে বড় প্রমাণ করলেন, নিজের দলকে ছোট প্রমাণ করলেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক অতীত সেটাকে আবার মনে করিয়ে দিলেন? হ্যাঁ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, প্রথমত যে বিষয় সম্বন্ধে প্রস্তাব এতক্ষণ ধরে বলছিল আমি শুনছিলাম, তার আগে নির্মলবাবু বলছে, যদিও সেটা খুব আক্ষেপের বিষয়, যেখানে তৃণমূল থেকে আমি একা, বিজেপি থেকে ওরা দুজন, যাই হোক সে হতেই পারে, দুজনই বিজেপি হয়ে কথা বলছে, বলতেই পারে, কিন্তু প্রস্তাবটার সাথে আমাদের মূল যে জায়গাটা বিরোধ, যে জায়গাটা প্রস্তাবটা জেনে বুঝে মিথ্যা কথা বলছি, এই দিলীপ ঘোষ যেটা লিখেছেন, দিলীপ ঘোষ বিজেপিকে নিয়ে যত কথা বলেছেন, যাকে নিয়ে বেশি বলেছেন সেটা প্রস্তাবটার নেতা শুভেন্দু অধিকারী। তিনি দিলীপ বাবু যদি এসে থাকেন আমাদের অনুষ্ঠানে, তিনি প্রকৃত অর্থে একজন হিন্দু, যে হিন্দুত্বের দরজা ধরে একজন মানুষ কাউন্টার প্রোগ্রাম শুধু করেননি, হাইকোর্টে দাঁড়িয়ে একের পর এক মামলা করে যাতে কালকের এই অনুষ্ঠানটাকে মঞ্জুর করা যায় সেই চেষ্টা করেছে। উনি যে কথাটা বলেছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলেছেন, ভারতীয় জনতা পার্টির কথা বলেননি। যেরকম আক্ষেপ গতকাল তরুণজ্যোতি তিওয়ারি থেকে শুরু করে আজকে প্রস্তাব ভাবছি বা আগামীকাল আপনি পরবর্তীতে দেখবেন, আমরা তো সকাল থেকে একই কথাই বলছি, মর্নিং শোজ দিতে সকাল সকালে যা বলে দেওয়ার মর্নিং ওয়াক করতে গিয়ে দিলীপ বাবু বলে দিয়েছেন। আসলে এই যে কথাটা, এটা প্রকৃত অর্থে আমার বিশ্বাস যারা প্রকৃত বিজেপি, যারা নব্য বিজেপি নয়, যারা তৃণমূল থেকে, কংগ্রেস থেকে, সিপিএম থেকে বিজেপিতে গেছে, যারা হট করে গিয়ে ওখানে জায়গা তৈরি করার চেষ্টা করছে, চেয়ার নেওয়ার চেষ্টা করছে, তাদের মধ্যে উত্তর চাইবো কৌস্তবের কাছ থেকে। কৌস্তব বাগচি, এটার উত্তর চাইবো আপনার কাছ থেকে। দেখুন, আমাদের অভিযোগটা এই জায়গাটাতে, অভিমানটা এই জায়গাটাতে, যে আজকে এই সমস্ত কথাগুলো বলার সুযোগ তৈরি হয়েছে দিলীপ বাবুর এই যাওয়াটাকে কেন্দ্র করে। দিলীপ বাবু যাওয়াটাকে কেন্দ্র করে আজকে এরা এই সমস্ত কথাবার্তা বলার সুযোগ পেয়েছে। যে ঘটনাকে কেন্দ্র করে কালকে থেকে আমরা এখনো অব্দি জানি যে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ ছিচি করছেন, যেভাবে শ্রী শ্রী মহাপ্রভুকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কদর্য রাজনীতি করেছেন, ছিচি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে বসে আছেন একটা হিন্দুদের অনুষ্ঠানে, সেখানে হিজাবের মতন কাপড় পরে বসে আছে। তো এগুলো আমরা সবটাই দেখেছি। অভিযোগের জায়গাটা যেটা, সেটাই হচ্ছে দিলীপ বাবু এই যাওয়ার কারণে এরা এত কথা বলতে পারছে। দিলীপ বাবু যদি না যেতেন তাহলে এই কথাগুলো তৈরি হতো না, বলার জায়গাটা তৈরি হতো না। আমি নির্মলবাবুর কাছে আরেকবারের জন্য যাবো, কিন্তু তার আগে নির্মলবাবুর কাছে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা ছবি দেখাই। মেদিনীপুর একবারে দিলীপ ঘোষের ঘরের মাঠে বলা যেতে পারে, সেখানেও দিলীপ ঘোষের যে বাড়ি ছিল, যেখানে তিনি থাকতেন, সাংসদ থাকাকালীন থেকেছেন, সেই বাড়ির গেটের সামনে
চটি জুতো ঝুলিয়ে এবার বিক্ষোভ শুরু হলো। সেই বিক্ষোভে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দিলীপ ঘোষের যে বাড়ি, সেই মেদিনীপুরে যে বাড়িতে তিনি থাকতেন সাংসদ থাকাকালীন, সেই বাড়ির সামনে তার ছবি এবং ছবির সামনে চটি জুতো ঝুলিয়ে এই বিক্ষোভ। আমি এই ছবি বেশিক্ষণ রাখতে চাই না স্ক্রিনে, তার কারণ কোনো ব্যক্তি মানুষকেই, তিনি যে দলই থাকুন না কেন, এবং তার অন্য দল অথবা তার দলের কর্মী সমর্থকরা যদি এই কায়দায় বিক্ষোভ দেখান তাহলে তা সেটা খুবই নিশ্চিতভাবে সেটা খুব রুচির পরিচয় নয়। কিন্তু নির্মলাবাবু, আমি যে প্রশ্নটা আপনার কাছে নিয়ে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার তৃণমূল কংগ্রেস বা দেশ জুড়ে আরও একাধিক দল, এমনকি কংগ্রেসও, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এরা কেউ কিন্তু রাম মন্দির যখন উদ্বোধন হলো সেই সময় তারা যাননি, আমন্ত্রণ থাকা সত্ত্বেও যাননি। তারা কিন্তু রাজনৈতিক সৌজন্যের কোনো বালাই রাখেননি। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী পর্যন্ত আরও অনেকে ছিলেন সেই লিস্টে। দিলীপ ঘোষ এই পাল্টা রাজনৈতিক সৌজন্যের পরিচয় দিতে গিয়েছিলেন কিনা, নাকি হিন্দু বলেই নিজে গিয়েছিলেন কিনা আমি জানি না, সেটা তার ব্যাখ্যা। কিন্তু সেটা যে সৌজন্যের পরিচয় তিনি দিতে চান, তিনি কি আসলে নিজের দলকে বিপদে ফেলেছেন? হ্যাঁ, সেটা তো খানিকটা নিশ্চয়ই ফেলেছেন। তাহলে আপনি যদি সেটা কথাটা বলেন, রাজনৈতিক ভাষ্যকার হিসেবে আমাকে এটাও বলতে হয় যে বাংলাদেশে যখন সমানে হিন্দু নিধন যজ্ঞ চলছে, তারপরেও মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদী আলোচনা করেছেন তো, করেননি কি? তাহলে বলতে পারতেন যে নরেন্দ্র মোদী কেন ওনার সঙ্গে আলোচনায় বসলেন? ডিপ্লোম্যাটিক রিলেশনের জন্য উনি বসেছিলেন। আজকে দিলীপ বাবু ওখানে গেছেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আঙুল তোলার ক্ষমতা বেঙ্গল বিজেপির নেই, ঠিক আছে? দিলীপ ঘোষ যেহেতু দেশের কূটনৈতিক স্বার্থ, দেশের কূটনৈতিক স্বার্থ, রাষ্ট্রের কূটনৈতিক কাজ আর রাজনৈতিক দল হিসেবে আমন্ত্রণ পেয়েও এড়িয়ে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও যাওয়া, দুটো কি এক? বেশ, সেটা যদি আপনি বলেন তাহলে আমার উত্তর একটাই, যে হিন্দু স্বার্থ, যদি সে কথা বিজেপি হিন্দু স্বার্থটাকেই সামনে নিয়ে আসে, সেটা আনতে গেলে দিলীপ ঘোষ যেরম ভাবে হিন্দু স্বার্থে ঘা দিচ্ছে, যেটা মনে করছে বিজেপির লোকেরা, একই রকম ভাবে নরেন্দ্র মোদী ইউনূসের সঙ্গে বসে হিন্দু স্বার্থে গা দিয়েছেন কূটনৈতিক সম্পর্ক রাখতে গিয়ে। আপনি যদি ধর্মটাকে সামনে নিয়ে আসেন, এই যে জগন্নাথ পার্ক তৈরি হয়েছে, এই জগন্নাথ পার্ক ঘিরে যে কন্ট্রোভার্সিটা তৈরি হচ্ছে, আপনি কোনোদিন জগন্নাথ ধাম মন্দির নিয়ে উড়িষ্যাতে এতগুলো রাজনৈতিক দল এসেছে, 5টা টার্ম নবীন পট্টনায়ক থেকেছেন, কে তার সঙ্গে দেখা করেছে কখনো শুনেছেন? কখনো হয়নি। না, কখনো হয়নি। আমি এটাও কখনো শুনিনি নির্মলা বাবু, উড়িষ্যাতে থেকেই হোক, খাস কলকাতায় নিজের বাড়িতে বসে সকালবেলা বাসি বিছানা থেকে পা নামানোর সময় ঈশ্বরকে স্মরণ করতে করতেই হোক, কেউ যদি একবার জয় জগন্নাথ বলে থাকেন, তাহলে তারপরে তাকে গো ব্যাক শুনতে হয়েছে অথবা স্বাগতম শুনতে হয়েছে তার বিরুদ্ধ রাজনৈতিক দলের কাছ থেকে, গো ব্যাক শুনতে হয়েছে নিজের রাজনৈতিক দলের কাছ থেকে। আপাতত জয় জগন্নাথ বলার পরে দিলীপ ঘোষকে নিয়ে রাজনৈতিক বিতর্ক, রাজনৈতিক জল্পনা চরমে। আমি জানি না জগন্নাথ দেবকে নিজের মাটিতেও কখনো এমন চূড়ান্ত রাজনৈতিক বিতর্কের মাঝে পড়তে হয়েছে কিনা। জয় জগন্নাথ বলে আপাতত আপনাদের দুজনকেই আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি। শুভম এবং নির্মলাবাবু, কৌস্তবের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। লিমা, তোমার কাছে বোধহয় দিলীপ ঘোষ সংক্রান্ত আরো কিছু খবর রয়েছে। লিমা, হ্যাঁ, এক্স্যাক্টলি অনির্বাণ, সেই তথ্যের দিকে এবার একটু নজর রাখতেই হচ্ছে। তার কারণ ইতিমধ্যেই দিলীপকে নিশানা করে আমরা দেখেছি বিজেপির তরফ থেকে একের পর এক নেতারা পোস্ট করছে এক্স হ্যান্ডেলে। আমরা সেই সমস্ত পোস্ট ইতিমধ্যেই দেখিয়েছি। পরবর্তীতে অবশ্যই শাসক দলের মধ্যেও কি চলছে নজর থাকবে আমাদের। ভারতীয় জনতা পার্টিতে নতুন পুরনো বলে কিছু নেই। যারা ভারতীয় জনতা পার্টিতে আসেন তারা প্রত্যেকেই বিজেপির পরিবারের অংশ। অনেক মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন, তাদেরকে যদি ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব বারংবার করে এই ধরনের ভাষা বলেন, তাহলে যারা ভারতীয় জনতা পার্টিতে অন্তত এই মুহূর্তে, এই সংকটের মুহূর্তে দাঁড়িয়েও আজকে যারা ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে আসতে চাইছেন, যোগ দিতে চাইছেন, তাদের মধ্যেও কোথাও কুণ্ঠা তৈরি হতে পারে। অন্যদিকে দিলীপ ঘোষ অনেক আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি ছিলেন। দল নাকি আগে বুঝতে পারেনি, এখন বুঝতে পারছে, নিশ্চয়ই ব্যবস্থা নেবে, এমনই প্রতিক্রিয়া দিয়েছেন তেমন একজন মানুষ, যে অর্জুন সিং। তৃণমূল থেকে বিজেপিতে এসছেন, আবার তৃণমূলে ফিরেছেন, আবার বিজেপিতে ফিরেছেন, মাঝখানে সাংসদ হয়েছেন এবং সাংসদ পদ খুইয়েছেন। আপনারা আজকে দেখেছেন দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির কাছাকাছি। আমি উনাকে 2000 যখন উনি এমএলএ ছিলেন তখন থেকে জানি উনি কত কাছাকাছি ছিলেন। দল সেটা বুঝতো না, আজকে দল দেখছে, দল বুঝবে, দল তার ব্যবস্থা নেবে। কত ববি হাকিম সঙ্গে আর কত পার্থ চ্যাটার্জির সঙ্গে, এখন নতুন কুণাল ঘোষের সঙ্গে ভালোবাসা হয়ে দিদি মমতা ব্যানার্জির কাছে চলে গেছে।
তো ওটা সবাই জানে, দলও জানে, ওই জন্য দেখবেন মাঝে মার্কেটিং করছিল আমি সভাপতি হচ্ছি, সভাপতি। কিছু হলো? কিছু হবে না, কোনোদিন হবে না। কিন্তু দিলীপ ঘোষ কোথাও হারিয়ে গেছে। ফেসবুকে ওনার বিরুদ্ধে যেটা বলছে মানুষ, বিজেপি কর্মীরা বলছে, এটা কান দেওয়া যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে। দিলীপের পাশে দাঁড়িয়ে বিতর্কে ঘি ঢাললেন বিজেপিরই সাংসদ খগেন মুর্মু আর বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। কোনো জায়গায় গেছে, সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, দিলীপ দা এমএলএ ছিলেন, তিনি একজন এমপি ছিলেন এবং তিনি রাজ্যের শুধু রাজ্য সভাপতি ছিলেন না, তিনি সেন্ট্রালেরও তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন কেন্দ্রের। সেখান থেকে তিনি গেছেন, সেখানে কোনো কথা হয়েছে, তো এটা তো একটা স্বাভাবিক, এর মধ্যে তো আমি অস্বাভাবিকত্ব কিছু দেখতে পাচ্ছি না। দল কি মনে হচ্ছে না খানিকটা ব্যাকফুটে চলে গেল বিজেপি এই ঘটনার পক্ষ থেকে? না, আমার তো তা মনে হয়নি। একজন পোর খাওয়া রাজনীতি, আমার তো তা মনে হয়নি। আমার মনে হয়েছে যে যেটা তৃণমূল পারে না সেটা বিজেপি পারে। কোথায় কে যাবেন সেটা তো তার ব্যক্তিগত বিষয়। পার্টি যদি তাকে নিষেধ করে থাকে তাহলে আমি জানি না, সেটা উনি বলতে পারবেন। একসাথে কোনো উন্নয়নের ক্ষেত্রে যদি হয়, আমরা সেখানে দল আমরা দেখি না, আমরা দলমত না উঠে আমরা মানুষের জন্য যে কাজটা হবে, কোথাও যদি মানুষের উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করা হয়, আমরা সামগ্রিকভাবে সেখানে একজন মানুষ হিসেবে, একজন ব্যক্তি হিসেবে আমরা অনেক সময় যাই। একজন মুখ্যমন্ত্রী ভালো, আমরা এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। উনি একটা জগন্নাথ মন্দির করা মানে, আর সারা বিশ্ব থেকে মানুষ আসবেন আমাদের পশ্চিমবাংলায়, এখানে হচ্ছে যে অনেক টুরিস্টরা আসবেন। আপনি নিজে যাবেন? আর এই মুহূর্তে যে ব্রেকিং খবরে চোখ রাখবো, পার্কস্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই তিনি মেছুয়াতে ওই পুড়ে যাওয়া হোটেলের সামনে দাঁড়িয়ে বলেছিলেন সারপ্রাইজ ভিজিট হবে, শুরু করলেন তিনি নিজেই সারপ্রাইজ ভিজিট করা, এবং এই ম্যাগমা বিল্ডিং এর নামই কিছুক্ষণ আগে করেছেন মুখ্যমন্ত্রী। ব্যবস্থা মিটিং করে নিচ্ছে, আমি দেখে গেলাম, আমি তোমাদের দেখিয়ে দিয়ে গেলাম। এবার এরা মিটিং এ বসবে এখন, কলকাতা পুলিশ, ফায়ার ব্রিগেড আর কলকাতা কর্পোরেশনের মেয়র, ফায়ার ব্রিগেড মিনিস্টার, কলকাতা পুলিশ কমিশনার সব এক্ষুনি বসবে, ওদের ডাকবে, ডেকে মিটিং করবে, করে সিদ্ধান্ত নেবে। ম্যাম আর কোথাও যাবে না? না, আমি এটা খবর আমার কাছে ছিল বলে পাক্কা আমি দেখে গেলাম। থ্যাংক ইউ। অর্থাৎ চোখে আঙুল দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়ে গেলেন কলকাতা কর্পোরেশনের মেয়রকে, রাজ্যের দমকল দপ্তরের মন্ত্রীকে, কলকাতা পুলিশের তাবড় অফিসারদের যে পার্ক স্ট্রিটে রাজ্যের রাজধানী কলকাতা তার সব থেকে পশ এলাকা বা বিলাসবহুল এলাকা, সব থেকে ধনী এলাকা বলে, অন্যতম ধনী এলাকা বলে পরিচিত পার্ক স্ট্রিটে কিভাবে যাবতীয় অগ্নি নির্বাপন বিধিকে তুড়ি মেরে উড়িয়ে অফিস চলছে। ম্যাগমা বিল্ডিং এ মুখ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিট। কলকাতা পুলিশ কমিশনার, ফায়ার ব্রিগেড এক্ষুনি এখানে বসবে, ওদের ডাকবে, এমার্জেন্সি মিটিং করবে, ওই রেস্টুরেন্ট ছাদ বন্ধ করা হবে না, আর এখানে এসব হবে না। এত গ্যাস সিলিন্ডার একেবারে তো ভয়ঙ্কর অবস্থা এখানে। আপনি আচমকা ভিজিট এলেন? ম্যাডাম আপনি হঠাৎ এলেন বলে এটা জানতে পারা গেল এটা ম্যাডাম। আরে আমি কোনো একজনের থেকে শুনেছিলাম কিছুদিন আগে, সে রেস্টুরেন্টে এসেছিল, এসে আমার বলেছিল ইমিডিয়েট টেক কেয়ার করো, কারণ আমরা 4-5 হাজার লোক আছে, একটা কোনো ইনসিডেন্ট হলে কেউ নামতে পারবে না, একটা ছোট্ট স্টেয়ার আর দুটো লিফটের লোকে যাতায়াত করে ওপরে ওঠে, তারা তো জানে না যে আগুন লেগে গেলে লিফটে নামা যায় না, যাতায়াত করা যায় না। আপাতত কি এটা সিল করে দেওয়া হলো? আপাতত কি আছে, কারণ আগুনটা যখন লাগে ফায়ার ব্রিগেড কি করবে, স্মোক তো নেভাতে পারে না, আর তার উপর যদি এত গ্যাস সিলিন্ডার বাস্ট করে তাহলে তো পুরো এখানে 50,000 লোক মরে যাবে। না, আমি যেটা বলেছি, কলকাতা মেয়র, কলকাতা পুলিশ কমিশনার, ফায়ার ব্রিগেড এক্ষুনি এখানে বসবে, ওদের ডাকবে, এমার্জেন্সি মিটিং করবে, ওই রেস্টুরেন্ট ছাদ বন্ধ করা হবে না, আর এখানে এসব হবে না। এত গ্যাস সিলিন্ডার একেবারে তো ভয়ঙ্কর অবস্থা এখানে। আপনি আচমকা ভিজিট এলেন? ম্যাডাম আপনি হঠাৎ এলেন বলে এটা জানতে পারা গেল। প্রশাসন কি এটা আগে জানতো না? প্রশাসন সবকিছু কি প্রশাসন, তুমি জানো সবকিছু, তুমি তো সংবাদ জগতে আছো, তুমি জানো সবকিছু কোথায় কি হচ্ছে, যার ইচ্ছা মতো করে দিচ্ছে। আর কলকাতা কর্পোরেশন, পুলিশ, ফায়ার ব্রিগেড এফআইআর করলে নোটিশ দিলেও ব্যবস্থা হচ্ছে না। আমরা তো চাই না যে সবাই অ্যারেস্ট হোক, আমরা চাই অল্টারনেটিভ অ্যাকশন করুক, প্ল্যানটা তৈরি করুক মানুষের জীবন বাঁচানোর। শুধু ব্যবসা আর টাকা, মানুষের একটা মানুষের জীবন গেলে আমি ছাড়বো না। মেচুয়ার হোটেলের ঘটনার পর আজ সকালে বড়বাজারে পৌঁছে যান মুখ্যমন্ত্রী, এবং সেখানে গিয়ে তিনি একের পর এক যে অনিয়মের কথা উঠে এসছে শুরু থেকে তার কথা বলেন।
তারপরে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা দেখলেন নিজে কিছুক্ষণ আগেই বলেছিলেন আজ ম্যাগমা বিল্ডিং এ যাব, পার্ক স্ট্রিটের ওখানে ব্যাপক বেআইনি চলছে, আমার কাছে খবর আছে। তারপর সরাসরি সারপ্রাইজ ভিজিটে চলে যান মুখ্যমন্ত্রী। হ্যালো, 24 নম্বর পার্ক স্ট্রিট ম্যাগমা হাউস, এখানে রেস্টুরেন্টে একাধিক সিলিন্ডার, সে সিলিন্ডারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরেজমিনে চলে গিয়েছেন পার্ক স্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ এবং সেখানে তার আশেপাশে দাঁড়িয়ে আছেন রাজ্যের দমকল মন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র, দাঁড়িয়ে আছেন কলকাতার পুলিশ কমিশনার। আমরা কিছুটা দূরে শশী পাজাকেও দেখতে পাচ্ছি, রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী, ঠিক পাশেই মুখ্যমন্ত্রী। কিন্তু এই সবার মাঝখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি এটা স্পষ্ট করে গেলেন যে খবর রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার কাছে অতি সহজে পৌঁছয়, সে খবর পৌঁছয় না কলকাতা পুলিশের কানে, কলকাতার মেয়রের কানে, কলকাতা পুরসভার মেয়রের কানে, সে খবর জানেনই না রাজ্যের দমকল মন্ত্রী। আমাদের প্রতিনিধি দীক্ষা ভুইয়া এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে, অর্থাৎ প্রাসুটের ম্যাগমা বিল্ডিং এর সামনে থেকে, যেখানে সারপ্রাইজ ভিজিট করেছেন মুখ্যমন্ত্রী সবে মাত্র। দীক্ষা, মুখ্যমন্ত্রী তো কার্যত নিজের প্রশাসন, নিজের পুলিশ, নিজের মন্ত্রিসভার সহকর্মীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন, এখনো তার কাছে খবর থাকে কিন্তু এদের কাছে থাকে না। দেখো, মুখ্যমন্ত্রীকে কেউ একজন তার খুব কাছের ঘনিষ্ঠ লোক এই রেস্টুরেন্টে এসেছিলেন কয়েকদিন আগে এবং তারা দেখে গিয়েছিলেন যে সেখানে প্রচুর গ্যাস সিলিন্ডার মজুদ রয়েছে, যে গ্যাস সিলিন্ডারগুলো বার করে এখানে আজকে দেখিয়ে দিয়ে গেলেন যে কিভাবে গ্যাস সিলিন্ডারগুলো রাখা রয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছ। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এইভাবে গ্যাস সিলিন্ডার মজুদ থাকলে যদি কোনো একটাতে কোনোভাবে বিপজ্জনকভাবে বিস্ফোরণ ঘটে তাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং এখানে এতগুলো রেস্টুরেন্ট রয়েছে, কয়েক হাজার মানুষের কিন্তু একসাথে মৃত্যু হতে পারে। সেই রকম জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কারো কাছ থেকে খবর পেয়েছিলেন এবং সেই জন্য দমকল মন্ত্রী, মেয়র ফিরহাদ হাকিম, শশী পাজা, দমকলের ডিজি সবাইকে নিয়ে তিনি এখানে পৌঁছে গেছেন এবং আমরা সরাসরি কথা বলে নেব। ববিতা, ম্যাডাম তো আজকে এলেন, আপনারা এবারে ব্যবস্থা আমি দেখিনি কথা বলতে এক্সিট এন্ট্রি এবং এগুলো না না দিদি বলেছে সেটাই, প্রত্যেকটি বিল্ডিং এর রেস্টুরেন্ট, ফায়ার সেফটি মেজার্স, এন্ট্রি এক্সিট সবটা এনশিওর করার জন্য দেখতে বলেছেন মিটিং। আপনারা এখন মিটিং এ বসছেন? হ্যাঁ। দেখো, যেটা মুখ্যমন্ত্রী বলে গেলেন যে কলকাতা পুলিশ কমিশনার, ডিজি ফায়ার এবং সুজিত বসু, ডিজি মন্ত্রী এবং দীক্ষা, তোমার সঙ্গে রাজ্যের দমকল মন্ত্রী রয়েছেন, আমি দেখতে পাচ্ছি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর কাছে একটা প্রশ্ন করা যায়। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছে খবর পৌঁছয় কিন্তু দমকলের তো ডেজিগনেটেড ইন্সপেক্টররা রয়েছেন, তারা সারপ্রাইজ ভিজিট করেন না কেন? একটু আমি কথা বলতে চাইছি। মুখ্যমন্ত্রীর যে খবরটা পৌঁছেছে দমকলের লোকেদের কাছে পৌঁছায় না কেন এই খবরগুলো? না না, দমকল বলে কিছু ব্যাপার নেই, সবাই ডিপার্টমেন্ট দেখছি, আমরা দেখে জানি। দেখলে সুজিতবাবু বললেন যে এটা দমকল বলে কোনো ব্যাপার নেই, সবাইকার কাছেই যখন খবরটা পৌঁছায় সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানো হয় এবং সেইভাবেই সম্মিলিতভাবে প্রচেষ্টা চালানো হবে এবং মুখ্যমন্ত্রী যেভাবে বলে গেলেন সেইভাবেই এখন কিন্তু এনারা সকলে মিলে বৈঠকে বসতে চলেছেন। রয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, রয়েছেন কমিশনার, পুর কমিশনার ডাভাল জৈন, রয়েছেন শশী পাজা, ফিরহাদ হাকিম এবং সুজিত বসু। আমাদের সঙ্গে থাকো, আরেকবার শুনে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাসুটের ম্যাগমা বিল্ডিং এ গিয়ে সারপ্রাইজ ভিজিটে গোটা পরিস্থিতি চোখে আঙুল দিয়ে নিজের প্রশাসন, পুলিশ, মন্ত্রিসভা সহকর্মীদের দেখিয়ে দেওয়ার পর কি বললেন সংবাদ মাধ্যমের সামনে? যদি এত গ্যাস সিলিন্ডার বাস্ট করে তাহলে তো পুরো এখানে 50,000 লোক মরে যাবে। ম্যাডাম, না, আমি যেটা বলেছি কলকাতা মেয়র, কলকাতা পুলিশ কমিশনার, ফায়ার ব্রিগেড এক্ষুনি এখানে বসবে, ওদের ডাকবে, এমার্জেন্সি মিটিং করবে, ওই রেস্টুরেন্ট ছাদ বন্ধ করা হবে না। আর এখানে এসব হবে না। এত গ্যাস সিলিন্ডার একেবারে তো ভয়ঙ্কর অবস্থা এখানে। আপনি আচমকা ভিজিট এলেন? ম্যাডাম, আপনি হঠাৎ এলেন বলে এটা জানতে পারা গেল এটা ম্যাডাম? আরে আমি কোনো একজনের থেকে শুনেছিলাম কিছুদিন আগে, সে রেস্টুরেন্টে এসেছিল, এসে আমার বলেছিল ইমিডিয়েট টেক কেয়ার করো, কারণ আমরা 4-5 হাজার লোক আছে, একটা কোনো ইনসিডেন্ট হলে কেউ নামতে পারবে না, একটা ছোট্ট স্টেয়ার আর দুটো লিফটের লোকে যাতায়াত করে, ওপরে ওঠে, তারা তো জানে না যে আগুন লেগে গেলে লিফটে নামা যায় না, যাতায়াত করা যায় না। আপাতত কি সিল করে দেওয়া হলো? আপাতত কি সিল করে দেওয়া হলো? এগুলো ব্যবস্থা মিটিং করে নিচ্ছে, আমি দেখে গেলাম, আমি তোমাদের দেখিয়ে দিয়ে গেলাম। এবার এরা মিটিংয়ে বসবে এখন, কলকাতা পুলিশ, ফায়ার ব্রিগেড আর কলকাতা কর্পোরেশনের মেয়র, ফায়ার ব্রিগেড মিনিস্টার, কলকাতা পুলিশ কমিশনার সব এক্ষুনি বসবে, ওদের ডাকবে, ডেকে মিটিং করবে, করে সিদ্ধান্ত। তোমরাও যদি কোথাও এরকম খবর পাও
প্লিজ পুলিশ কমিশনারকে নয় ববিকে নয় আমাদের যে কোনো চ্যানেলকে জানাবেন। ফুল অ্যান্ড ফাইনাল এই মুহূর্তে যে খবর নিয়ে ফিরে এলাম লিমা। একদমই বৈশালী এবার নজর রাখতে হচ্ছে অনির্বাণ, তার কারণ ইতিমধ্যেই যে চাঞ্চল্যকর তথ্য অনির্বাণ আমরা জানতে পেরেছি, যেটা আমাদের দর্শকদেরকে জানাতে হয়। এই যে হামলা হয়েছে বৈশানে, সেই হামলার আগে রেকি চালিয়েছিল জঙ্গিরা, রেকি করে লস্করের এক কমান্ডার। এবং আপনাদের জানিয়ে রাখতে চাইবো, অ্যামিউজমেন্ট পার্কে রেকি করে হামলা চালায়। আলট্রা স্টেট কমিউনিকেশন সিস্টেমের সাহায্যে যোগাযোগ করে জঙ্গিরা। সিম কার্ড কিন্তু তাদের কাছে ছিল না, তাহলে এখানেই তো এই সিস্টেম, অর্থাৎ আলট্রা স্টেট কমিউনিকেশন সিস্টেম, এইটির মাধ্যমে তারা যোগাযোগ করেছিল। এবং এই যোগাযোগের দুটি সিস্টেমের ইতিমধ্যেই হদিশ পেয়েছে গোয়েন্দারা। আরেকবার জানিয়ে রাখতে চাইবো আপনাদেরকে, বৈশানে হামলার আগেই রেকি করেছিল জঙ্গিরা, রেকি করে লস্করের এক কমান্ডার। কিন্তু সিম ছাড়া নিজেদের মধ্যে তারা কমিউনিকেশন রেখেছিলেন কিভাবে, যোগাযোগ ব্যবস্থা তাদের মধ্যে ছিল কিভাবে সম্ভব? এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বড় খবরের আরো ডিটেল আপডেট আমরা আমাদের রিপোর্টার সিজার মন্ডলের কাছ থেকে সরাসরি জানবো। সিজার, দেখো, সামগ্রিকভাবে এনআইএ তদন্ত যত এগোচ্ছে, এনআইএ ডিজিও আজকে ঘটনাস্থলে এসছেন, বৈশারণ ভ্যালি তিনি ঘুরে দেখেন। এবং গত কয়েকদিন ধরে এনআইএ এবং কাশ্মীর পুলিশ যৌথভাবে যে তদন্ত করেছে এবং এখন পর্যন্ত প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে শুরু করে ওজিডব্লিউ, যাদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার বলা হয়, যারাদের সন্দেহ করা হচ্ছে তারা এদেরকে রেকি করতে সাহায্য করেছে, তাদের এখানে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে, সেই সমস্ত জায়গা থেকে বেশ কিছু বিষয় জানা যাচ্ছে। একদিকে জানা যাচ্ছে অন্তত 15 দিন আগে এই উপত্যকায় এসছিল এই হত্যাকারীরা। এই হত্যাকারীরা আসার পর তাদের আশ্রয়ের ব্যবস্থা এই আশেপাশেই কোথাও করে দেওয়া হয়েছিল এবং গোটা ঘটনা ঘটানোর আগে অন্তত 2 দিন তারা ঘটনাস্থলে রেকি করেছিল। এবং সেটা কিন্তু প্রমাণিত হয়েছে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের বয়ান থেকে এবং বেশ কিছু পর্যটকের বয়ান থেকে। যেমন 21শে এপ্রিলে এক পর্যটক এখানে ঘুরে গেছিলেন, তার বয়ান থেকেও কিন্তু উঠে এসছে একই তথ্য। অর্থাৎ দীর্ঘদিন ধরে রেকি করা এবং তাদের নিজেদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সিমবিহীন একটি অ্যাপ ব্যবহার করা, অর্থাৎ প্রযুক্তিগত সহায়তাও তারা যে ভারতের মাটি নয় সীমান্ত পারের মাটি থেকে প্রযুক্তিগত সহায়তা পেয়েছে, এই সমস্ত তথ্যই কিন্তু উঠে এসছে। এবং এনআইএর মূল মোটিভ কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই গোটা ষড়যন্ত্র কোথা থেকে হয়েছে, সেই ষড়যন্ত্রের সঙ্গে ধাপে ধাপে কারা যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করা। যেমন ষড়যন্ত্র যদি সীমান্তর ওপার থেকে হয়ে থাকে সেটাকে যেমন চিহ্নিত করা এবং সেই চেন জুড়ে পরপর এখান পর্যন্ত তারা পৌঁছলো কীভাবে, সেখানে ধাপে ধাপে তাদের কারা সাহায্য করলো, কীভাবে সাহায্য করলো, সেই গোটা টেরর ইকোসিস্টেম যেটাকে বলা হয়, টেরর ইকোসিস্টেমটাকে চিহ্নিত করা, সেটাই কিন্তু তাদের প্রধান কাজ এবং সেই কাজটাই তারা এই মুহূর্তে করছেন। এবং তারা আশাবাদী যে খুব দ্রুত ঠিক যেভাবে পহেলগাঁও হত্যাকাণ্ডেরও সেইভাবেই তারা করতে পারবেন, যেটা এর আগে তারা সিআরপিএফের যে পুলওয়ামা হামলার ক্ষেত্রে তারা ঠিক যেভাবে টেরর ইকোসিস্টেমটাকে চিহ্নিত করে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে পেরেছিলেন। মানে সিজার, বুঝতে পারছি তুমি সঙ্গে থাকো। দেখো অনির্বাণ, মানে কতটা ভয়ের, মানে সাধারণ যারা মানুষ ছিলেন সেই মুহূর্তে সেই অ্যামিউজমেন্ট পার্কে বৈশানে, সেখানে তাদের চারপাশ দিয়ে জঙ্গিরা ঘুরছিল। মানে তাই নয় লিমা, এই হামলা চালানোর আগে 2 দিন আগে বৈশানে পৌঁছেছিল জঙ্গিরা, কিন্তু 3টে জায়গায় তারা রেকি করেছিল। মানে হামলার টার্গেট পহেলগাঁওয়ে বৈশানের এই ভ্যালি ছাড়া অন্য কোথাও যে কোনো জায়গাতেও হতে পারতো, অন্তত আরো 3টি জায়গা হওয়ার সম্ভাবনা ছিল। বিস্তারিত জানবো সিজারের কাছ থেকে। সিজার, একদমই এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ বা যাদের বয়ান রেকর্ড করা হয়েছে সেখান থেকে একটা বিষয় স্পষ্ট, তারা পর্যটকদেরই টার্গেট করবে বলে ঠিক করেছিল, কারণ পর্যটকরা নিরস্ত্র এবং সেখান থেকে বাধা পাওয়ার সম্ভাবনা কম। এবং সেই কারণে এই এলাকায় যেটাকে বলা হয় ABC, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, সেই ভ্যালিগুলো যে বাকি যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোও তারা রেকি করে। কিন্তু সেখানে নিরাপত্তা, সেখান থেকে পালিয়ে যাওয়া, অর্থাৎ তারা তাদের হিসেবটা করেছিল সেখান থেকে কিভাবে এসকেপ করবে, সেই সমস্ত দিক থেকে বৈশারণ উপত্যকাকেই তারা সবথেকে বেশি সফট টার্গেট হিসেবে মনে করেন। কারণ বৈশারণ উপত্যকা একদিকে যেমন এই পহেলগাঁও প্রপার থেকে অনেকাংশেই বিচ্ছিন্ন, সেটা আমি দেখাতে বলবো, ঠিক ওপরে যেখানে এই একদম বরফে মোড়া যে পাহাড়ের চূড়া, ঠিক তার তলার যে ঘন জঙ্গল দেখা যাচ্ছে, ঠিক সেখানটাতেই কিন্তু বৈশারণ উপত্যকা। এবং 6 কিলোমিটারের বেশি এখান থেকে দূরত্ব হওয়ার ফলে এবং সেটা রাস্তা না থাকার ফলে সেটা কিন্তু যথেষ্ট বিচ্ছিন্ন এবং কোনো জায়গায় ওর চারপাশে কোথাও সেনা বা পুলিশের ক্যাম্প না থাকে। আর নিরাপত্তার দিক থেকেও কিন্তু অনেকটাই বিচ্ছিন্ন হয়ে রয়েছে, কারণ নিচে থেকে সেনা বা পুলিশ পৌঁছানোর আগেই তারা পেছনের যে ঘন জঙ্গল দিয়ে তারা হাপতনারের দিক বা অনন্তনাগের দিক বা সেখান থেকে কোকেরনাগের দিক পর্যন্ত পালিয়ে যেতে পারবে, অর্থাৎ সেই এসকেপ রুটটা তারা আগে নিশ্চিত করে এবং সেই কারণেই তারা বৈশারণ উপত্যকা বেছে নেয়, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে।
আপাতত তোমাকে ধন্যবাদ শ্রীজারা। অন্য যে খবর পাচ্ছি আমরা লিমা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, একেবারে সরাসরি সীমান্ত পার করে ঘরে ঢুকে যুদ্ধ, নাকি যুদ্ধের অন্য কোনো পথও ভেবে রেখেছে ভারত? ক্যাবিনেট কমিটির বৈঠকের পর আমরা জানি একের পর এক ক্যাবিনেট কমিটির বৈঠক হয়েছে প্রতিরক্ষা সংক্রান্ত, নিরাপত্তা সংক্রান্ত, রাজনৈতিক পলিটিক্যাল অ্যাফেয়ার্স অর্থাৎ রাজনৈতিক ঘটনাবলী সংক্রান্ত, কিন্তু ক্যাবিনেট কমিটিগুলোর বৈঠকের পরে উঠে আসছে সূত্র মারফত নতুন খবর, ঘরে না ঢুকেই কি সন্ত্রাসের আতুর ঘর ধ্বংস করতে পারে ভারত। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সায়ন্তর সঙ্গে কথা বলে। সায়ন্ত, একদমই, দেখো গ্রাউন্ড স্ট্রাইক না এয়ার স্ট্রাইক এই বিষয়টি নিয়ে যখন আলোচনা চলছে তখন কিন্তু মূলত এই নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেটের বৈঠক, সেখানে এলো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যে পাকিস্তান সীমানার মধ্যে ঢুকে না, বা পাকিস্তান যে আকাশ সীমা তার মধ্যে ঢুকে না, যে ঘায়েল করা যায় অর্থাৎ জঙ্গি যারা রয়েছে তাদেরকে ঘায়েল করা সম্ভব ভারতের ভূখণ্ডে থেকেই, এবং সেই মতো ভারতের অস্ত্র ভাণ্ডারে কিন্তু মিসাইল এবং অন্য অস্ত্রও রয়েছে, যে অস্ত্রর প্রয়োজন হবে না পাকিস্তান সীমানায় ঢোকার জন্য। ভারতীয় সীমানার মধ্যে থেকেই নির্ভুল তারা টার্গেট করতে পারবে, অর্থাৎ নির্ভুল জায়গায় তারা আঘাত হানতে পারবে। আর এতেই কিন্তু রীতিমতো থরহরিকম্প পাকিস্তানের, কারণ তারা জানে ভারতের ভাণ্ডারে, অস্ত্রের ভাণ্ডারে কী কী অস্ত্র থাকতে পারে। এমনকি ভারতের অস্ত্রের ভাণ্ডার নিয়ে কিন্তু বিশ্বের যে প্রথম থেকে যে 5 নম্বর যে 5টা দেশে শক্তিধর তার মধ্যে ভারতকে ধরা হয়। স্বাভাবিকভাবেই অস্ত্র ভাণ্ডার নিয়ে যখন ভারত রীতিমতো সমৃদ্ধ, পাকিস্তান কিন্তু রীতিমতো চিন্তিত যে ভারতকে তাদের সীমানায় ঢুকতে হবে না বা তাদের ভূখণ্ডে ঢুকতে হবে না। সেই কারণে কিন্তু ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ একাধিক বাংকার খালি করে ফেলা হয়েছে, একাধিক বাংকার থেকে নিজেদের জাতীয় পতাকা পর্যন্ত খুলে নিয়েছে পাক বাহিনী। অর্থাৎ তারা চিন্তিত যে বাংকার বা তাদের সীমানাবর্তী এলাকায় যে ইনস্টলমেন্টগুলো রয়েছে। শান্ত তুমি সঙ্গে থাকো, কারণ এই মুহূর্তে সবথেকে বড় খবর আসছে TV9 বাংলার কাছে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, যে কোনো মুহূর্তে হামলা করতে পারে ভারত। আতঙ্কে সেনা মহড়া শুরু করলো পাকিস্তান। পাকিস্তান সেনা মহড়া শুরু করেছে ভয় আতঙ্কে, কারণ যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে। শিয়ালকোট, জাফরওয়াল সহ 4 জায়গায় চলছে পাকিস্তানের ওয়ার ড্রিল। যুদ্ধ মহড়ায় শামিল হয়েছে আর্টিলারি রেজিমেন্ট, প্যারাশুট রেজিমেন্ট। অনির্বাণ, একেবারে যে কোনো মুহূর্তে ভারতের প্রত্যাঘাতের আশঙ্কা, এই মুহূর্তে আতঙ্কে প্রহর গুনছে পাকিস্তানে শুরু হয়ে গেছে ওয়ার ড্রিল অর্থাৎ যুদ্ধের মহড়া। সেই যুদ্ধের মহড়ায় আর্টিলারি মানে যারা কামান দাগে সেই রেজিমেন্ট রয়েছে, প্যারাশুট রেজিমেন্ট অর্থাৎ যে কোনো সময় দেশের ভিতরে বা দেশের বাইরে প্রতিপক্ষ শিবিরে যারা দ্রুত বিমান থেকে নেমে আসতে পারে প্যারাশুট মারফত সেই রেজিমেন্ট। শিয়ালকোট, জাফরওয়াল সহ 4টে জায়গায় পাকিস্তানে চলছে এই ওয়ার ড্রিল বা সেনা মহড়া। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এবার বড়সড় পদক্ষেপ, সেই পদক্ষেপের খবর আমরা পাচ্ছি। 100-র বেশি জায়গায় বড়সড় অভিযান যৌথ বাহিনীর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বড়সড় পদক্ষেপ, 100-র বেশি জায়গায় বড় অভিযান যৌথ বাহিনীর। হুরিয়াতের অনেক শাখা সংগঠনের আস্তানাতেও অভিযান চলছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন TV9-এ। জামায়াতে ইসলামী সমর্থকদের বাড়িতেও অভিযান চলেছে, যারা সরাসরি এই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সঙ্গে মদতদাতা হিসেবে, আশ্রয়দাতা হিসেবে অথবা তাদের লোকাল হ্যান্ডলার হিসেবে কাজ করেছে, তাদেরকে খুঁজে বার করতে চলছে 100-র বেশি জায়গায় অভিযান। কিন্তু শুধুমাত্র কি জলপথ অনির্বাণ, আকাশ পথেও কিন্তু পাকিস্তানকে একেবারে টাইট দিচ্ছে ভারত। পাক যুদ্ধ বিমানের গতিবিধি রুখতে অত্যাধুনিক জ্যামার সিস্টেম। ভারত পাক সীমান্তে বসলো হাই ফ্রিকোয়েন্সি জ্যামার সিস্টেম। আমি কথা বলতে চাইবো প্রসেনজিৎ চৌধুরী, আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, তাহলে তো এবার আকাশও চাপে পড়ে গেল। একদম দেখো, একদিকে যখন আমরা বলছি যে পাকিস্তান ওয়ার ড্রিল শুরু করে দিয়েছে, অর্থাৎ যুদ্ধ হতে পারে, ঠিক সেই সময়কালেই কিন্তু ভারত একের পর এক পদক্ষেপ করছে। প্রথমে জল চুক্তি বাতিল করা হলো, এবার পাকিস্তান আরও চাপে, কারণ আগামী 23 পর্যন্ত ভারতের আকাশসীমা পাকিস্তানের কোনো বিমান যেমন ব্যবহার করতে পারবে না। একই সঙ্গে এই যুদ্ধকালীন সম্ভাবনার কথা মাথায় রেখেই কিন্তু ভারত পাক সীমান্তের বিভিন্ন এলাকায় হাই ফ্রিকোয়েন্সি জ্যামার বসানো হচ্ছে, যে কারণে কিন্তু পাকিস্তানের কোনো বিমান ভারতীয় ওই সীমা লঙ্ঘন করে ভারতের দিকে প্রবেশ করতে গেলে
কার্যত দিক নির্দেশিকা হারিয়ে ফেলতে পারে। ফলে সমস্যা আরও বাড়ছে পাকিস্তানের। আকাশপথেও ভারত তাদের অ্যাডভান্স প্রযুক্তি প্রয়োগ করছে এবং হাই ফ্রিকোয়েন্সি জ্যামার বসাচ্ছে, যার জেরে পাকিস্তানেও F-16 বিমান কিন্তু কার্যত যুদ্ধ শুরু হলে ভারতের দিকে তাকাতেই পারবে না। বেশ প্রসেনজিৎ, তুমি নজর রাখো। আর কে দাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম, গ্রুপ ক্যাপ্টেন দাস কি বলেছেন আপনাদের শোনো। ওরা যে নেভিগেশন করে যে আমাদের টার্গেটের দিকে লক্ষ্য করে এগোবে, সেগুলো সব জ্যাম হয়ে যাবে এবং আমাদের যে প্লেন যদি ওদের বিরুদ্ধে কাজ করবে তো ওরা ডিটেক্ট করতে পারবে না। মানে এয়ার টু এয়ার যে রেডার থাকে সেগুলো সব কাজ হবে না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে কি, আমাদের যে অ্যাটাক যখন আমরা করব, আমরা সব সুবিধা ওগুলো পাবো, কিন্তু ওদের যে সব প্লেনগুলো, ওরা আর সেই ধরনের কোনো রকমের রেডারের মাধ্যমে যেগুলো সুবিধাগুলো পাওয়া যায় পাইলটের কাছে, সেগুলো সব একদম কাজ হবে না। এরই পাশাপাশি অর্থাৎ একদিকে যখন জ্যামার বসানো হচ্ছে, পাক বিমান দেশের ভিতরে কোনোভাবে যদি ভারতীয় আকাশসীমার ভিতরে ঢুকে পড়তে পারেও, তাহলেও যাতে দিক নির্দেশ হারিয়ে ফেলে, আরও সমস্যার সংকটে পড়ে, তার জন্য যেমন জ্যামার বসানো হচ্ছে, যে খবর প্রসেনজিৎ দিচ্ছিল, তেমনি ভারতের আকাশে আনুষ্ঠানিকভাবে পাক বিমানে নো এন্ট্রি ঘোষণা করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের আকাশে পাক বিমান আর ঢুকতে পারবে না। পাকিস্তানের বিমানের জন্য, সেটা যে কোনো ধরনের বিমান, সামরিক বা অসামরিক, তাদের জন্য ভারতের আকাশসীমা বন্ধ করলো ভারত। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, একদম দেখো, এই সমস্তটাই কিন্তু একই পরিকল্পনা অঙ্গ, যে কারণে কিন্তু এবার নতুন করে পাকিস্তানের বিমান ভারতে ঢুকতে পারবে না। আগামী 23শে মে পর্যন্ত পাকিস্তানের সমস্ত ধরনের বিমান চলাচলের ক্ষেত্রে ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। নির্দেশিকা দিল ভারত। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু ক্রমশ চাপে পড়ছে পাকিস্তান, একের পর এক চাপ দিচ্ছে ভারত। প্রথমে জল চুক্তি বাতিল করা হলো, পাকিস্তানের বিমানকে ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি তুলে নেওয়া হলো। 23শে মে অবধি পাকিস্তানের আকাশসীমা, ভারতের আকাশসীমা পাকিস্তান ব্যবহার করতে পারবে না। শুধু ভারতের প্রবেশেই নয়, অন্য দেশে চলাচলের ক্ষেত্রেও যে ভারতের আকাশসীমা ব্যবহার করা হয়, সেই আকাশসীমা কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না। ফলে ঘুর পথে পাকিস্তানের বিমানকে যেতে হবে, যার জেরে বিমানের ক্ষেত্রে তার ভাড়া বাড়বে, খরচা বাড়বে। সব মিলিয়ে কিন্তু পাকিস্তান ক্রমশ জটিল জাতাকলে পড়ছে। এটা একটা নতুন নির্দেশিকা, যার জেরে আবারও পাকিস্তান কিন্তু প্রবল চাপে পড়ল। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। আর একটু আগে যে কথা বলছিলাম অনির্বাণ, যে কোনো মুহূর্তে কিন্তু প্রত্যাঘাতের আশঙ্কা। আর এখানে দাঁড়িয়েই ভয় ধরছে পাকিস্তানের। আপনাদের জানি রাখি, 26/11 মাস্টার মাইন্ড হাফিজ সঈদের নিরাপত্তা বাড়ালো পাকিস্তান। হাফিজের নিরাপত্তায় মোতায়েন হয়েছে স্পেশাল সার্ভিস গ্রুপের এলিট কমান্ডোরা। কথা বলতে চাইবো সুমন মহাপাত্রের কাছে, আর এই বিষয়ে তথ্য রয়েছে। সুমন, দেখো, ভারতের ভয়ে পাকিস্তানের হাঁটু কাঁপছে, যে কোনো সময় প্রত্যাঘাতের সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে লস্করি তৈবার চিফ, তার সঙ্গে সঙ্গে 26/11 হামলার মাস্টার মাইন্ড, যে কিনা ভারত এবং আমেরিকা দুজনের কাছে মোস্ট ওয়ান্টেড, সেই হাফিজ সঈদ, যে লাহোরের জহর মহল্লায় রয়েছে, তার কিন্তু নিরাপত্তা বাড়িয়েছে পাকিস্তান সরকার। যেটা জানতে পারছি আমরা, স্পেশাল সার্ভিস গ্রুপের এলিট কমান্ডোরা এবং এক্স কমান্ডো, তাদেরকে কিন্তু সেই নিরাপত্তা বলয়ে ঢোকানো হয়েছে। হাফিজ সঈদের বাড়ির চারদিকে তারা এখন ঘিরে রয়েছে, কারণ কভার্টেড অপারেশন হতে পারে, ওসামা বিন লাদেনের মতন হাফিজ সঈদ শেষ হয়ে যেতে পারে। তাই হাফিজ সঈদকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এই বেষ্টনী তৈরি করেছে পাকিস্তান সরকার। শুধু তাই নয়, তার বাড়িটাকে একটা সাব জেলে রূপান্তরিত করা হয়েছে আগেই। এখন কিন্তু সেখানে সিসিটিভি সার্ভেলেন্স থেকে শুরু করে ইত্যাদি ক্ষেত্রে আরও জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ পাকিস্তান ভয় পেয়েছে, ভয়ে কাঁপছে, এবং সেখানেই তারা যেটা করে এসছে, জঙ্গিদের আশ্রয় দিয়ে এসছে, সেখানে কিন্তু হাফিজ সঈদকে নিরাপদ রাখার জন্য নিরাপত্তা বেষ্টনী আরো বড় করছে। লিমা, কতদিন সেই নিরাপত্তা রাখতে পারবে, এটাই এখন দেখার রয়েছে। সুমন, ধন্যবাদ। অন্যদিকে মার্কো রুবিও, মার্কিন বিদেশ সচিব, অবিলম্বে পেহেলগাঁও হত্যাকাণ্ডের নিন্দার দাবি জানালেন পাকিস্তানের কাছে। গতকালই মার্কো রুবিও ফোন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এবং তখনই তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান যে অবিলম্বে পেহেলগাঁও হত্যাকাণ্ডের নিন্দা করুক পাকিস্তান। পাশাপাশি ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকেও ফোন করেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে কথা বলে। জ্যোতির্ময়, জানতে চাইবো তোমার কাছ থেকে মার্কিন বিদেশ সচিবের কাল পর দুটি ফোন সম্পর্কে। দেখো, এই পহেলগামের ঘটনার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেমন প্রশাসনিক স্তরে একাধিক বৈঠক করছেন, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হয়েছে, ক্যাবিনেটের বৈঠক হয়েছে, 3 সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এর পাশাপাশি
বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই পেহেলগাম হামলার সম্পর্কে ভারতের অবস্থান আন্তর্জাতিক মঞ্চে যাতে সম্পূর্ণভাবে সুস্পষ্ট থাকে এবং বিশেষত পাকিস্তানের ভূমিকা যাতে সম্পূর্ণভাবে এক্সপোজ করা যায়, সেই কারণে তিনি বিস্তারিত সমস্ত তথ্য তুলে ধরেন আন্তর্জাতিক দুনিয়ার একেবারে প্রথম সারির দেশগুলির কাছে, যার মধ্যে আমেরিকা অন্যতম। এবার যখন আমেরিকার বিদেশ সচিব তিনি নিজে পাকিস্তানকে ফোন করে চাপ দিচ্ছেন যে এই ঘটনা শুধু নিন্দা করলে চলবে না, এই ঘটনার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ করতে হবে পাকিস্তানকে, তখন কোথাও একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে ভারতের যে আবেদন, সেই আবেদনে কিন্তু আদতে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করছে আমেরিকা। একই সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে তিনি জানিয়েছেন যে ভারতের পাশে শক্তি দিয়ে রয়েছে আমেরিকা এবং তারা এই ক্ষেত্রে ভারত যে পদক্ষেপ করবে সেই পদক্ষেপকেও তারা সাথ দেবে বলে তারা কিন্তু জানিয়ে দিয়েছেন। ফলত যখন একটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে কোনো সময় পাকিস্তানে প্রত্যাঘাত করা হবে, সেই সময় আমেরিকার এই বার্তা ভারতের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক একটি পাথেয় বলেই মনে করছে সকলে। অনেক ধন্যবাদ যতীন ভাই। ভারতের হামলার আতঙ্কে হুড়মুড়িয়ে পড়ল পাকিস্তানের শেয়ার বাজার। পাকিস্তান স্টক এক্সচেঞ্জ এক ধাক্কায় ৩,৫০০ পয়েন্টের পতন। যুদ্ধের ভয়ে বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে ভারত। পাক তথ্যমন্ত্রী মাঝরাতে আশঙ্কা প্রকাশের পরই ইসলামাবাদে তুমুল অস্থিরতা। ধর্মের কল বাতাসে নয়, একেই বোধহয় বলে। পেহেলগাঁও হামলার পিছনে যে পাকিস্তানি, তার গোটা বিশ্বের সামনে কোথাও লুকোনোর জায়গা নেই। একের পর এক হাতে গরম প্রমাণ ভারতের কাছে। প্রত্যাঘাত হবেই, কিন্তু কোন পথে? পরপর 5টা গুরুত্বপূর্ণ সর্বোচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। প্রস্তুতি সারা, এবার অ্যাকশনের অপেক্ষা। ব্যাক টু ব্যাক 5টি বৈঠক, পরপর 5টি গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী। মঙ্গলবার মোদি বৈঠক করেন 3 সেনাবাহিনীর প্রধানের সঙ্গে। সেখানেই প্রত্যাঘাত কৌশলে সেনাকে ফ্রি হ্যান্ড দেওয়ার বার্তা দেন মোদি। আর বুধবার পরপর বৈঠকে প্রধানমন্ত্রী। প্রথমেই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক, তারপর রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি বা সিসিপিএ, তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভা বা সিসিইএ এর বৈঠকে মোদি। ক্যাবিনেট মিটিংয়ের পর রাজনাথ অমিত শাহর সঙ্গেও আলাদা করে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বড় বৈঠকে মোদি, তাহলে কি বড় অ্যাকশন? 2016 ইউরি সার্জিক্যাল স্ট্রাইক, 2019 বালাকোট এয়ার স্ট্রাইক, এবার 2025 প্রত্যাঘাত। আবারও প্রত্যাঘাত হবেই, কিন্তু কোন পথে এখনো ঠাউরি করতে পারছে না পাকিস্তান। তবে প্রত্যাঘাত যে হবেই সেই বিষয়ে পাকিস্তান নিশ্চিত। 2019 সালে বালাকোট এয়ার স্ট্রাইকের পর যত সেনা মোতায়েন করেছিল পাকিস্তান, এবার তার থেকে বেশি বাহিনী সীমান্তে পাঠানো হয়েছে। জল, স্থল, আকাশে হাই অ্যালার্টে পাক সেনা। গোটা বিশ্বে মুখ পুড়েছে। পিঠ বাঁচাতে এখন নির্লজ্জ চেষ্টা ইসলামাবাদের। রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের নিন্দার পর দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা টিআরএফ এর ঢাল হলেন পাক বিদেশমন্ত্রী। টিআরএফ হামলা চালিয়েছে, প্রমাণ কোথায়? অথচ পেহেলগাঁওয়ে হত্যালীলার দায় স্বীকার করেছে এই টিআরএফই। পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের মদত দেয় তা তো আর গোপন নেই। এই আবহে তাই একদিকে সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, আবার জঙ্গিদের নিরাপদে সরিয়ে ফেলছে। পাক অধিকৃত কাশ্মীর থেকে বাহাওয়ালপুর একের পর এক জঙ্গি শিবির সরানো হচ্ছে। গত দুদিনে সরানো হয়েছে অন্তত 50টা জঙ্গি শিবির। এমনকি পাক সেনার নির্দেশ মানতে বলা হয়েছে জঙ্গিদের। কিন্তু যত যাই করুক পাকিস্তান, প্রত্যাঘাত যে হবে সেটা নিশ্চিত। জঙ্গিদের বিরুদ্ধে অল আউট প্রত্যাঘাত যে হবেই সেটা আগেই স্পষ্ট করে দিয়েছেন নরেন্দ্র মোদী। I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. এই মুহূর্তে আরো একটা ব্রেকিং খবরে নজর রাখবো। ভারতের ভয় কতটা ভুগছে পাকিস্তান, যেবার হামলার আতঙ্কে বেশ কয়েক বছর পর নতুন করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করলো পাকিস্তান। সন্ত্রাসের মদতদাতা আইএসআই এর প্রধানকেই, মানে যাদের নেতৃত্বে, যাদের পরিকল্পনায় পেহেলগাঁওয়ের হামলা হয়েছে, সেই আইএসআই এর প্রধানকেই করা হলো পাক নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন আসিম মালিক। একই সঙ্গে আইএসআই প্রধানের দায়িত্বও সামলাবেন এই আসিম মালিকই। শেষবার এমনটা ঘটেছিল যখন পাকিস্তানের
সামরিক শাসক জিয়াউল হক পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। সেই সময় আইএসআই প্রধানই ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তারপর এই প্রথম আবারও পাকিস্তানে আইএসআই প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একই ব্যক্তি আসিম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন শাহবাজ শরীফ। অন্যদিকে আজাদ কাশ্মীর মিথ্যে স্বপ্ন বুঝতে পেরে সেনার কাছে আত্মসমর্পণ করেন 90-এর দশকে কুপওয়ারা কুখ্যাত জঙ্গি রশিদ খান। এখন সেনাকে জঙ্গিদের ধরতে সাহায্য করেন তিনি। আর এখন ভারতই তার দেশ, ভারতকে বাঁচাতে ফের অস্ত্র নিতে তৈরি রশিদ খান। কুপওয়ারার বুকে আমার সঙ্গে রয়েছেন রশিদ খান। রশিদ খানের একটা বড় পরিচয় হচ্ছে তিনিও একসময় হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন। কাশ্মীরের জন্য পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে তিনি ট্রেনিং নিয়েছিলেন। हमें भड़काया गया है कि आप हथियार लाओ और हिंदुस्तान के खिलाफ, आर्मी के खिलाफ इस्तेमाल करेंगे, आर्मी निकलेगा, कश्मीर आज़ाद हो जाएगा। आजाद कश्मीर का सपना था आपका? हाँ हाँ हाँ, बिल्कुल वही सपना था हमारा। नहीं था, हमें समझाया है, नहीं तो हमारे को क्या पता था ये आज़ाद था या आज़ाद है या आज़ाद रहेगा। बोला हम आज़ाद हो जाएंगे, आज़ाद बैठेंगे। तो उसमें हमें लालच दिया गया और फिर उन्होंने बोला गाइड भी आपको दे देंगे, आप जाओ वहाँ, तो वहाँ से गन लाओ, फिर आप काफ़ी यहाँ बंदे हो जाओगे, जवान तैयार, फिर आपको हम बताएंगे किस तरह क्या करना है। तो इस वजह से हम पार गए। तो आपके गांव से आप गए थे या आपके साथ और भी गए थे? नहीं, वो कुछ अनंतनाग के थे, कुछ श्रीनगर के थे, और तीन बंदे यहाँ के थे और गाइड लोग थे। कहाँ से गए थे आप लोग? हम गए थे मुजफ्फराबाद से रावलपिंडी, यहाँ से मुजफ्फराबाद से रावलपिंडी। ये कौन सा बॉर्डर क्रॉस किए थे आपने? और ये लाशेडट बॉर्डर से। इधर से कितना दूर? इधर से तकरीबन कोई 15-16 किलोमीटर। पैदल ही पूरा गए थे? पैदल। उस पर जाने के बाद? उस जाने के बाद फिर भी पहाड़ी आता है, तो उसके बाद वहाँ पहुँचता है इंसान, वो तेजन पहुँचता है, उनका गांव तेजन है। तो उस पर जब पहुँचे आप, उधर पाकिस्तान आर्मी या पाकिस्तान रेंजर्स कोई कुछ नहीं बोला आपको? बहुत वेलकम किया, चाय शाय पिलाया, बहुत वेलकम किया। उसको पता था जो आप जा रहे हैं? उनको शायद पता था, इसलिए हमारे लिए चाय शाय वगैरह सब कुछ तैयार था। उसके बाद आपका कहाँ गए बॉर्डर से? बॉर्डर पर जब पहुँचे, फौज ने चाय शाय हमें पिलाया तेजन बॉर्डर पे। उसके बाद हमें गाड़ी में बिठाया और मुजफ्फराबाद तक पहुँचाया। अच्छा। जी हाँ। तो उधर क्या आपका तालीम हुआ? उधर कोई ट्रेनिंग थोड़ा सा कुछ हो गया, फायर सिखाया उन्होंने, बाकी कुछ नहीं। ये आईईडी बनाना वगैरह वगैरह? आईडी बनाकर ही होता है, तो उसको बोला है कि इसको किस तरह टच देना है, बाकी वो बनाकर ही होता है। हथियार चलाना सीखा उस उधर? जी, हथियार चलाना सिखाया। AK-47 चलाना सिखाया, बाकी आईडी बनाना नहीं सिखाया। आईडी बनाकर ही होता है उनको। तो उधर कौन सा तंजीम को ज्वाइन किया आपने? उधर भी उस वक्त JKLF था और उनका चेयरमैन अमानुल्लाह खान था। JKLF का चेयरमैन अमानुल्लाह खान था, जो 2-4 साल पहले फौत हुआ। तो उस टाइम आपको तालीम कौन दिया, पाकिस्तान आर्मी या दूसरा कोई बंदा? वो बोलते थे हम अफगानी हैं, तो पता नहीं कौन थे कौन नहीं थे, मगर वो बोलते थे हम अफगान के पठान हैं। उसके बाद आप वापस चला आए? उसके बाद कोई 15-20 दिन वहाँ, 15-16 दिन हम वहाँ रहे, तो वापस उसके बाद वापस आए। तो साथ में हथियार लेकर? हथियार दे दिया उन्होंने, और जो वर्ड उन्होंने दिया था उस वर्ड को साबित हो गया वो झूठ है। उन्होंने धोखे में लिया, धोखा दिया, धोखे में यहाँ वापस किया, और यहाँ मरवाने के बगैर कोई काम नहीं था, मरने के बगैर। तो हमने सोचा ये कदम गलत है, ये काम गलत है, तो यहाँ फायर करते थे, 30 गोली मैगज़ीन से ख़त्म होता था उनका। तो उसके बाद वो क्या करता, कौन सा वो काम था, या कौन सा वफादारी थी, या कौन सा हथियार पीछे था, वो फिर लड़ता। जब मर गए यहाँ, कोई घरों में मारे, कोई खेत में मारे, कोई काम पे था उसको मारा। हमने सोचा ये सब फंद का ठेला है, कोई गलत काम है ये, इसलिए हम बेहतर है कि हम फौजी से बात करेंगे। फिर বাহ,
এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।